আজকে রাকিবের চাকরির ইন্টারভিউ, তাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ে। রুমমেট রাফিকে খাবার রান্না করতে বলে ওয়াশরুমে চলে যায়। তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু খেয়ে নিয়ে ইন্টারভিউ এর জন্য বেরিয়ে যায় রাকিব। রাকিবের দেশের বাড়ি বগুড়া। ওর পরিবার বলতে কেউ নেই, মা বাবা দুজনকেই হারিয়ে সে একটা এতিম ছেলে। তাই সে এখন ঢাকায় এসে একটা মেসে থাকে। অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে চাকরির জন্য ইন্টারভিউ দেয়, কিন্তু দুনিয়ার টাকার উপর চলে। ঘুষ ছাড়া কোথাও চাকরি মেলে না রাকিবের। আজকেও একটা চাকরির আশায় বসে আছে অফিসের ওয়েটিং রুমে। সময় মতো ইন্টারভিউ হয়ে গেল এবং রাকিবের বস ওর ট্যালেন্ট দেখে তৎক্ষণাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে দিয়ে বলল, কংগ্রাচুলেশনস ইয়াং ম্যান, এরকম ছেলেই আমাদের কোম্পানিতে দরকার। তুমি কাল থেকে জয়েন করতে পারো। খুশিতে রাকিবের চোখে পানি টলমল করছে। অফিসের বসকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। কিছু মিষ্টি নিয়ে বাসায় ফেরল রাকিব। বাসার কলিং বেল চাপতেই ভেতর থেকে রাফি এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই আচমকা রাফি মুখে রাকিব মিষ্টি গুজে দিয়ে বলল, কোনো কথা হবে না, আগে মিষ্টি খা দোস্ত। কি রে হঠাৎ মিষ্টি? দোস্ত, আমি চাকরিটা পেয়ে গেছি। কি বলিস দোস্ত? কংগ্রাচুলেশন। তাহলে একটা মিষ্টি কেন, আমার আরো 3টা মিষ্টি দে। এই নে, সব মিষ্টি তোর, মন ভরে খা। শুধু মিষ্টি খাওয়ালে চলবে না, তাহলে? বাইরে গিয়ে ট্রিট দিতে হবে। ওকে, ডান। থ্যাংক ইউ দোস্ত। এখন শর্ট, ফ্রেশ হয়ে নিব। বললেই রাকিব ওয়াশরুমে চলে গেল। রাতে রাফিকে নিয়ে রাকিব বাহিরে ডিনার করাতে নিয়ে গেল। একটা দামি রেস্টুরেন্টে গিয়ে বসল। তারপর রাকিব বলল, রাফি, তুই এখানে বস, আমি অর্ডার দিয়ে আসি। ঠিক আছে, যা। বলেই রাকিব উঠে যাচ্ছিল, হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে রাকিব পড়ে যায় আর মেয়েটিও রাকিবের ওপর পড়ে যায়। কিছুক্ষণ এইভাবে থাকার পর মেয়েটি রাকিবের ওপর থেকে উঠল। তখন রাকিব উঠে মেয়েটিকে বলতে লাগলো, সরি আপু, আমি বুঝতে পারিনি। মেয়েটি কোনো কথা না বলেই সোজা রাকিবের গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড়টা বেশ জোরেই দিয়েছে। কানটা রাকিবের ঝিঝি করছে। 2 মিনিট কিছুই শুনতে পেল না। সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে। তারপর মেয়েটির রাগী গলায় বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, চোখ কি পকেটে নিয়ে ঘুরিস? সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়, তাই না? এই ফকিরদেরকে এত দামি রেস্টুরেন্টে ঢুকতে কে দিয়েছে আল্লাহই জানে। ম্যানার্স নাই, কিছু নাই, বস্তি থেকে উঠে আসছে। ড্রেসটাই নোংরা করে দিল। এখন এই ড্রেসটাই ফেলে দিতে হবে। এতক্ষণ শুধু ওর কথা শুনেই গেল রাকিব। কোনো উত্তর দিল না। সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটার উত্তর না দিলে এতগুলো মানুষের সামনে অপমানিত হতে হবে রাকিবকে। তাই রাকিব ও সবাইকে অবাক করে দিয়ে মেয়েটির গালে সজোরে 2টা থাপ্পড় বসিয়ে দিল। ঠাস ঠাস। এখন মেয়েটি রাকিবের মতো একই রিয়াকশনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাকিব বলতে শুরু করে, আমার চোখ না হয় পকেটে থাকে, আপনার চোখ কই থাকে শুনি? সুন্দর ছেলে দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? ধাক্কা খেতে মন চায়। এসব ফালতু মেয়েকে রেস্টুরেন্টে যে কে ঢুকতে দিয়েছে আল্লাহই জানে। খাওয়ার মুডটাই চলে গেল। রাফি, উঠে আয়, আমরা অন্য রেস্টুরেন্টে খেয়ে নিব। তোকে আমি দেখে নিব। বলেই মেয়েটির ফুসফুস করতে করতে গালে হাত দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। রাকিব আর রাফিও সেখান থেকে চলে আসে। পরের দিন সকালবেলা রাকিব খুব সকালে ঘুম থেকে উঠে গোসল সেরে 9টার আগেই অফিস করতে বেরিয়ে যায়। প্রথম দিন অফিসের বস সবার সাথে পরিচয় করিয়ে দিল। 15 দিনের মধ্যেই রাকিব বসের একজন পছন্দের এমপ্লয়ি হয়ে উঠল। একদিন রাকিব অফিস করছে, হঠাৎ তার বস এসে বলল, রাকিব, আসবো? আরে বস, আপনি এখানে? অবশ্যই আসেন। আপনি আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠালে আমিই যেতাম। আরে সমস্যা নেই, বসো। বস, কিছু আর্জেন্ট কাজ? আরে না, এত উত্তেজিত হও না, বসো তো। জি বস, বলেন। শোনো, আগামী শুক্রবার আমার মেয়ের বিয়ে, তোমাকে দাওয়াত দিতে আসলাম। এই নাও কার্ড। তুমি কিন্তু অবশ্যই আসবে, আমি পথ চেয়ে থাকবো। জি বস, অবশ্যই আসবে। গুড। বস, আরেকটা কথা ছিল। বলো। না মানে আমি মেসে থাকি তো, আমার রুমমেট আছে একটা, আমার খুব ভালো বন্ধু। দুজন যেখানেই যাই একসাথেই যাই। তাকে কি নিয়ে আসতে পারি বিয়েতে? আরে এটা আবার বলা লাগে নাকি? অবশ্যই নিয়ে আসবে। থ্যাংক ইউ বস। এখন মনোযোগ দিয়ে কাজ করো। জি আচ্ছা। বলেই অফিসের বস চলে গেল আর রাকিবও কাজে মনোযোগ দিল। অফিসের কাজ সেরে বাসায় ফিরে রাকিব
বলতে বলতে বসের মেয়ের বিয়ের দিনও চলে আসলো। রাফি বিয়েতে যাওয়ার জন্য রেডি, কিন্তু রাকিব এখনো সাজুগুজু করছে। রাফি বলে উঠল, রাকিব তাড়াতাড়ি আয়, না হলে খাওয়াটাও পাবি না। আর তুই এত সাজুগুজু করতেছিস কেন? মনে হচ্ছে বিয়েটা তোরই। সারাদিন তোর খালি খাই খাই, আমার বিয়ে না হলেও একটা গেটআপের ব্যাপার আছে না? হয়েছে, এত সেট আপ করতে হবে না। মনে হচ্ছে বিয়েতে আসা সব মেয়েদের তুই পটাবি। বাজে না বকে চল এখন। চল। বলেই রাকিব আর রাফি চলে গেল রাকিবের বসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে। কিন্তু এখানে রাকিব নিজেই অবাক হলো, কেননা এটা বিয়ে বাড়ি কম সুখের বাড়ি বেশি মনে হচ্ছে। সবকিছু থমথমে হয়ে আছে। এরকম দেখে রাফি বলল, কিরে, কই নিয়ে এলি? এটা তো শোকের বাড়ি মনে হচ্ছে। ব্যাপারটা আমিও বুঝতেছি না। তুই শিওর তো আজকে তোর বসের মেয়ের বিয়ে? তোর সাথে কি আমি ফাইজলামি করব? চল ভিতরে গিয়ে দেখি। চল। বলেই রাকিব আর রাফি বাড়ির ভেতর চলে গেল। গিয়ে রাকিব দেখে তার বস মাথায় হাত দিয়ে সোফায় বসে আছে। রাকিব তার বসের কাছে গিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। ও রাকিব, তুমি আসছো? জি স্যার, কোনো সমস্যা হয়েছে? পরিবেশটা এমন দেখাচ্ছে কেন? তুমি একটু ছাদে আসবা প্লিজ, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। জি স্যার, অবশ্যই। বলেই রাকিব আর তার বস বাসার ছাদে চলে গেল। তারপর রাকিব বলল, এখন বলেন তো স্যার, কি সমস্যা? যার সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সে একটা চিটার। সে আগেও বিয়ে করছে, তার যে বউ আছে আমরা মোটেও জানতাম না। সে আমাদের থেকে গোপন করে ঠকিয়েছে। এটা তো অনেক বড় সমস্যা। তারপর রাকিবের বস রাকিবের হাত ধরতে গেলে রাকিব পেছনে সরে গিয়ে বলে, স্যার এগুলো কি করছেন? রাকিব, আমি তোমার পায়ে পড়ি, আমার এই বিপদ থেকে তুমি বাঁচাও। স্যার আমি কি করে বাঁচাবো বলেন? তুমি আমার মেয়েকে বিয়ে করো। কি? এগুলো কি বলছেন স্যার? ঠিকই বলছি, সব আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই চলে এসেছে। এখন যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে আমার মান সম্মান সব চলে যাবে। প্লিজ রাকিব, আমার মান সম্মান এখন সব তোমার হাতে। কিন্তু স্যার, দাওয়াতে আসা মানুষদের কি বলবেন? আর আমার তো বাসাও নেই, আমি মেসে থাকি। বিয়ে করে আপনার মেয়েকে আমি কোথায় রাখবো? সেই চিন্তা তোমাকে করতে হবে না, আমি সব ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমাকে চাকরি দিয়েছেন, তাই আপনার মান সম্মানও বাঁচানোর দায়িত্ব আমার। আমি বিয়েতে রাজি, কিন্তু আপনার মেয়ে রাজি হবে? থ্যাংক ইউ সো মাচ রাকিব, আমি অনেক খুশি হয়েছি। আর রাজি করানো ওইটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি আমার রুমে যাও, একটা পাঞ্জাবি রাখা আছে, ওটা পরে আসো। আচ্ছা স্যার। বলেই রাকিব চলে গেল বসের রুমে। পাঞ্জাবি পরে রেডি হয়ে আসতেই রাকিবের বস সবার উদ্দেশ্যে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই মেয়ের বিয়েটা একটা সারপ্রাইজের মধ্য দিয়ে হতে যাচ্ছে। আমার এই মেয়ে এই ছেলেকে ভালোবাসতো, তাই বাবা হিসেবে মেয়ের ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারি না। তাই আমার মেয়েকে না জানিয়ে আমি ওর সাথে বিয়ে ঠিক করি, আর কার্ডে অন্য ছেলের নাম বসিয়ে দিচ্ছিলাম যেন আমার মেয়ে বুঝতে না পারে। তা আমার সারপ্রাইজটা আপনাদের কেমন লাগলো? কেউ কেউ ভালো বলতে লাগলো, কেউ সহমত বলতে লাগলো, কেউ কেউ বলতে লাগলো আমার মেয়েকেও এইভাবে বিয়ে দিব, বাট সারপ্রাইজ দারুণ ছিল। রাকিব বসের ও মানুষের কথা শুনে 2 মিনিটের জন্য কোমায় চলে গেল। ওনার মাথায় এত বুদ্ধি কেন? বুদ্ধিজীবী হিসেবে ওনাকে নোবেল দেওয়া উচিত। বিয়েটা কেমনে ভেঙে গেছে এটা না বলে কিভাবে কথাগুলো বলছে ভাবছেন একবার? এটা নাকি সারপ্রাইজ ছিল। তখনই রাকিবের বন্ধু রাফি পাশে এসে বলল, এটা ঠিক হলো না দোস্ত। মানে কোনটা ঠিক হলো না? আমি শুধু বিরিয়ানি খাবো, এখন তুই একা আজ তো একটা খাসি খাবি। আরে ভাই, তুইও খাবি। আমি একা একা কি খেয়ে শেষ করতে পারবো? তুই চিটার, তুই বিয়ে করতে আসছিস, আমাকে বলছিস তুই বিয়ে খেতে আসছিস। আরে ভাই, খাইতেই আসছিলাম। কপাল ভালো হলে যা হয়। কেন, ভিতরে কি হয়েছে খুলে বল। তারপর রাকিব রাফিকে ভেতরে ঘটা সব খুলে বলল। সব শুনে রাফি হা হয়ে আছে। কিছুক্ষণ পর কাজে এসে বিয়ে পড়ালো। প্রথম প্রথম বিয়ে করলে কি রকম অদ্ভুত একটা ফিলিংস কাজ করে। রাকিবের বেলায়ও ব্যতিক্রম না। সবকিছু তো শেষ, এখন বিদায়ের পালা। বসের মেয়ে ঘোমটা দিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না রাকিব। বস যাওয়ার সময় বললেন, রাকিব, এই নাও তোমার বিয়ের উপহার হিসেবে আমার অন্য বাসার চাবি। আজ থেকে তোমরা ওখানেই থাকবে। তারপর রাকিব তার বউকে নিয়ে তার শ্বশুরের দেওয়া বাসায় উঠল। মেয়েটিকে অনেক ভদ্র মনে হচ্ছে, একদম চুপচাপ আসে। হয়তো বিয়ে ভেঙে যাওয়ার কারণে অনেক কষ্ট পাইছে, পাওয়াটাই স্বাভাবিক। রাত 11:30। বাসর ঘরে মেয়েটি একা একা বসে আছে। রাকিব রুমে ঢুকতে লজ্জা বোধ করছে।
কিন্তু সব লজ্জা ভেঙে সে বাসর ঘরে প্রবেশ করেই ফেলল। মেয়েটি লম্বা ঘুমটা দিয়ে খাটে বসে আছে। রাকিব গিয়ে চুপটি করে খাটের উপর বসে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর মেয়েটি প্রথম বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নাম তো রাকিব, তাই না? আব্বু বলেছে। জি, আর আপনার নাম কি? জি, আমার নাম মিম। ও আচ্ছা, সুন্দর নাম। ধন্যবাদ। এখন আমার ঘুমটা তুলবেন প্লিজ, অনেক গরম লাগছে। ঠিক আছে। বলেই রাকিব মিমের ঘুমটাটা তুলে ফেলল। তুলেই মিম আর রাকিব দুজনেই চোখ বড় বড় করে ফেলল। দুজন দুজনকে দেখে অনেক অবাক হলো, কেননা এই মেয়ে আর কেউ নয়, রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। মিম চোখ বড় বড় করে রাকিবকে বলে, তুমি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কিভাবে? আমারই তো বিয়ে হয়েছে, তার মানে আমারই থাকার কথা, কিন্তু তুমি এখানে কেন? আমার সাথেই তো বিয়ে হয়েছে। কি? শেষ পর্যন্ত তোকে আমার বাবা খুঁজে পেল? তুই আমার স্বামী, এ কথা ভাবতেই কেমন লাগছে। দেখুন ম্যাম, আপনাকে বিয়ে করার কোনো শখই আমার ছিল না। আপনার আব্বু আমাকে চাকরি দিয়ে উপকার করেছেন, তাই আমি ওনার বিপদে আমি সাহায্য করেছি। কিন্তু আপনি যে ওনার মেয়ে তা কখনো জানতাম না, জানলে কখনো বিয়েই করতাম না। হ্যাঁ জানি জানি, আব্বুকে একদম বিপদ থেকে উদ্ধার করে ফেলেছিস। তোর মতো ছেলেদের খুব ভালো করে চেনা আছে। বড়লোক দেখেছিস আর এক লাফে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলি। ম্যাম দেখুন, না জেনে ব্লেম করবেন না। তোকে আমার দেখতে ইচ্ছে করছে না, তুই এই রুম থেকে বের হ। তোকে দেখলেই বমি আসতেছে। একসাথে তো থাকা দূরের কথা। ঠিক আছে, যাচ্ছি। বলেই রাকিব একটা বালিশ নিয়ে বাহিরে চলে এলো। বাহিরে ড্রয়িং রুমে সোফায় বালিশ রেখে ধপাস করে শুয়ে পড়ল। মনে মনে ভাবতে লাগলো, এই আমি কি ভুল করলাম, নিজের পায়ে তো নিজেই কুড়াল মারলাম। রাফিকে জানানো দরকার, তাই সাথে সাথে রাফিকে ফোন করলো রাকিব। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠলো রাফি, কিরে দোস্ত, তোর বাসরাত ফেলে আমাকে ফোন দিতেছিস কেন? আর বাসর রাত? কেন, কি হয়েছে? বসের মেয়ে কে জানিস? কে? সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারা সেই মেয়েটি। কি বলিস? তাহলে তো তুই গেলি। ভয় দেখাস না তো। আমি তো এখন একটাই উপদেশ দিব, ওর থেকে যতটা পারিস দূরে থাক। বলেই রাকিব ফোন রেখে দিল। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে রাকিব তো জানে না। সকালে ঘুম ভাঙলো মিমের থাপ্পড় খেয়ে। ঘুম থেকে উঠে রাকিব দেখে মিম তার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাকিব মিমকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি আমাকে মারলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। ও যখন আপনার ইচ্ছা হবে তখনই আমাকে মারবেন নাকি? কেন আপনি আমাকে এভাবে মারলেন বলেন? আমার বাবার খাস, আমার বাবার ফ্ল্যাটে থাকিস, আবার আমার মুখে মুখে কথা বলিস, তোর সাহস তো কম না। রাকিব কিছু না বলে চুপ করে রইল। মিম আবার বলল, রেস্টুরেন্টে সবার সামনে আমাকে থাপ্পড় মারছিস, তাই না? সেই স্বাদ আমি দিনে দিনে তুলবো। মনে মনে রাকিব বলল, সেটা তো বুঝতেই পারছে। তারপর মিম আবারও বলল, যা আমার জন্য চা করে নিয়ে আয়। কি? আমি চা করব? তাহলে কি আমি করব? জি, আমি করে আনছি। বলেই রাকিব কিচেন রুমে চলে গেল। তারপর মিমের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসে বলল, এই নেন আপনার চা। মিম চায়ের কাপে এক চুমুক দিয়ে মুখ কেমন যেন করল। তারপর রাগ করে পুরো গরম চা রাকিবের হাতের উপর ঢেলে দিল। রাকিব হাত নিয়ে অনেক জোরে চিৎকার দিল। রাকিবের চিৎকারে মিম বিরক্ত হয়ে বলে, এই চুপ, হুদাই চিৎকার করবি না। এটা কি বানিয়েছিস? এর চেয়ে বিষ খাওয়া অনেক ভালো। এরকম চা আবার বানিয়ে নিয়ে আসলে এবার তো হাতে ঢেলে দিয়েছি, পরের বার কোথায় ঢেলে দেব আমি নিজেও জানি না। এখন রুম থেকে দূর হ। রাকিব মিমের রুম থেকে চলে যাচ্ছে, তখন মিম আবার পেছন থেকে ডেকে বলল, ওই ফকিন্নি, কাপটাকে তোর বাবা নিয়ে যাবে? তাই পেছন ফিরে রাকিব আবার কাপ নিয়ে কিচেন রুমে রেখে দৌড়ে ওয়াশরুমে চলে গেল হাতে পানি দিতে। হাতটা অনেক জ্বালাপোড়া করছে, সাথে ব্যথাও করছে। হাতটা অনেকক্ষণ পানিতে ডুবিয়ে রাখলো। তারপর ভাবলো রান্না না করলে হয়তো আবার কিছু করবে, তাই তাড়াতাড়ি কিচেন রুমে গিয়ে রান্নাটা সেরে নিল রাকিব। তারপর খাবারগুলো টেবিলে সার্ভ করে নিল। তারপর আবার ওয়াশরুমে গিয়ে গোসল সেরে নিয়ে অফিস যাওয়ার জন্য রেডি হলো। রেডি হয়ে দেখে মিম খাবার খাচ্ছে। রাকিব না খেয়ে অফিসে চলে গেল। আধা ঘন্টা পর অফিসে পৌঁছে গেল রাকিব। ডেস্কে বসতেই বসের ডাক পড়ে গেল, তাই বসের রুমে গিয়ে রাকিব নক করে বলল, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? ওয়ালাইকুম আসসালাম। আরে জামাই এসো না, অনুমতি নেওয়ার কি আছে?
স্যার আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ বসো। বসতেই মিমের আব্বুর চোখ রাকিবের হাতের উপর গেল। তখন উত্তেজিত হয়ে উনি বলল, আরে রাকিব, তোমার হাতে কি হয়েছে? এরকম ফোসকা উঠছে কেন? ও কিছু না স্যার। বলো কি হয়েছে। বাদ দিন না স্যার, বলেন কেন ডাকছেন? তোমার কাল বিয়ে হয়েছে আর তুমি আজকে অফিসে আসছো কেন? মনে মনে রাকিব বলল, যে মেয়ে ধরিয়ে দিয়েছেন অফিসে না এসে কি উপায় আছে? অফিসে যতক্ষণ থাকবো ততক্ষণই শান্তিতে থাকবো। রাকিবের চুপ থাকা দেখে মিমের আব্বু আবার বলল, কি হলো, চুপ করে আছো কেন? না স্যার, আমি অফিসেই ঠিক আছি। এখন স্যার নয়, আব্বু বললে খুশি হব। জি ওকে। কি জি ওকে? জি ওকে আব্বু। এই তো গুড। রাকিব আর তার বসের কথার মধ্যে হঠাৎ মিম দরজায় নক করে বলল, আসবো আব্বু। আসো। রাকিব তো মিমকে দেখে এখানে অবাক, ওইখানে কেন? তারপর মিমের আব্বু বলল, মিমকে আমি আসতে বলেছি আর তোমাদের যে কারণে ডাকা। জি বলেন। মিম, তোমার স্বামীকে আজ থেকে অফিসের সমস্ত দায়িত্ব দিতে চাচ্ছি, আমি অবসর নিতে চাচ্ছি। জানোই তো আমার বয়স হয়ে গেছে, এতে তোমার কি মত? মিম রাকিবকে চোখের ইশারায় না সূচক উত্তর দিতে বলল। তাই রাকিব বলল, সরি আব্বু, মিম রাজি হলেও আমি রাজি না। আমাকে ক্ষমা করবেন। কেন? আমি ওই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছি না। প্লিজ আমাকে আর প্রশ্ন কইরেন না, আমি উত্তর দিতে পারবো না। কেন গো? আব্বু তোমাকে এত আশা করে দিতে চাচ্ছে। মিমের অভিনয় দেখে রাকিব নিজে অনেক অবাক হচ্ছে। নিজের আব্বুর সামনে কত ভালো সাজা হচ্ছে, মনে হচ্ছে ওর মতো স্বামী ভক্ত মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। তারপর মিমের আব্বু বলল, তোমাকে এত আশা করে দিতে চাইলাম, এই বুড়ো মানুষকে কি অবসর নিতে দিবে না? আব্বু আমি একটা কথা বলতে চাই। বলো। তারপর মিম যেটা বলল সেটা শুনে রাকিব অবাক হয়ে গেল। কারণ মিম বলল, আব্বু আমি কাল থেকে অফিসে বসতে চাই। কেন? তুমি এখন থেকে বাসায় এসে রেস্ট নেবে, আমি অফিস সামলাবো। আর কিছু হলে রাকিব তো আছেই। কি বলো রাকিব? মিমের হিটলার বুদ্ধি দেখে তো রাকিব হা করে তাকিয়ে আছে। বাসায় জ্বালিয়ে হচ্ছে না, এখন অফিসেও জ্বালাবে, এটাই মিমের মাস্টার প্ল্যান। রাকিবের হা করে তাকিয়ে থাকা দেখে মিম আবার জিজ্ঞেস করল, কি হলো, চুপ করে আছো কেন? বাবাকে কিছু বলো। বলেই মিম রাকিবের দিকে চোখ বড় বড় করে তাকালো। রাকিব থতমত হয়ে বলল, হ্যাঁ। দেখছো আব্বু, রাকিবও একই কথাই বলছে। ঠিক আছে, যখন তোমরা দুজনেই এটাই চাও তাহলে এটাই হবে। আব্বু আরেকটা কথা, কি? অফিসে কেউ যেন না জানে রাকিব আমার স্বামী। কেন? কারণ আমি চাই আমার স্বামী পরিশ্রম করে এখানে আসুক। আমার স্বামীর পরিচয় দিলে সব স্টাফ ওকে অন্য নজরে দেখবে, আমি সেটা চাই না। আচ্ছা, তুমি যেটা চাও সেটাই হবে। রাকিব মিমের পরিকল্পনা দেখে হতভম্ব হয়ে গেল। পুরো ফাঁদ পাততেছে রাকিবকে হেনস্থা করার জন্য। তারপর মিমের আব্বু বলল, ঠিক আছে, এখন বাইরে চলো সবাই, নতুন বস হিসেবে তো ঘোষণা দিতে হবে। ওকে। বলেই সবাই বাইরে আসলো। তখন সবার উদ্দেশ্যে অফিসের বস বলল, অ্যাটেনশন প্লিজ, সবার মনোযোগ আকর্ষণ করছি। এটা আমার মেয়ে মিম, আজ থেকে ওই অফিস সামলাবে। ওই আজ থেকে আপনাদের নতুন বস। আজ থেকে সব রিপোর্ট ওনাকে করবেন। সো থ্যাংক ইউ। তারপর সবাই মিলে মিমকে কংগ্রেচুলেট করলো, সাথে রাকিবও করলো। তখন বস মিমকে বলল, মিম, তুমি একটু আমার সাথে আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। ওকে আব্বু। বলেই মিম ওর আব্বুর পেছনে পেছনে ওর রুমে চলে গেল। তারপর মিম বলল, বলো আব্বু, কি বলবে? জামাইয়ের হাতে কি হয়েছে? হাতে ফোসকা পড়েছে কেন? তখনই মিমের রাকিবের সাথে ঘটা সকালের চায়ের ঘটনা মনে পড়ে গেল। গরম চা হাতে ঢেলে দেওয়ার জন্যই তো হাতে ফুসকা পড়েছে, সেটা মিম ভালোই বুঝতে পারছে। কিন্তু সত্যি কথা বললে তো ওর আব্বু অনেক বকবে। মিমের চুপ থাকা দেখে ওর আব্বু আবার বলে, কি হলো, চুপ করে আছো কেন? তখন মিম তুতলাতে তুতলাতে বলল, কই, আমি কিছু জানি না। আমি ভালো করেই জানি এটা তোমারই কাজ। রাকিবকে কি তোমার পছন্দ না? না, ও একটা গরিব খ্যাত ছেলে। শাট আপ। বসের ধমক শুনে মিম চুপসে গেল আর সামান্য ভয়ও পেল। তারপর বস আবার বলল, মানুষকে টাকা দিয়ে মাপা কবে থেকে শিখছো? আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? ছি ছি। আবার যদি শুনছি ওর সাথে খারাপ ব্যবহার করেছো, তাহলে আমার চেয়ে আর কেউ খারাপ হবে না, বুঝেছো? জি আব্বু। গুড, যাও এখন। বলতেই মিম বসের রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলো। রাকিব বুঝতে পারলো কিছু একটা হয়েছে, কারণ মিম হাসি মুখে রুমে ঢুকলো আর গোমরা হয়ে বের হলো।
কিছু তো একটা হয়েছে। যাই হোক, আজকের মতো অফিস শেষ, তাই একটা রিক্সা নিয়ে বাসায় পৌঁছে গেল রাকিব। ভেতরে গিয়ে দেখলো মিম তার নিচের রুমে শুয়ে আছে। রাকিব কোনো কথা না বলে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মিম এখনো ওইভাবেই আছে। রাকিব রান্না করবে, তাই মিমকে জিজ্ঞেস করলো। রাতে কি খাবেন? কি হলো বলেন, কি খাবেন? বলতেই মিম খাট থেকে উঠে অনেক জোরে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে রাকিব অনেকটা অবাক হলো, সাথে চোখ দিয়ে পানিও বের হচ্ছে, কারণ থাপ্পড়টা বেশ জোরেই দিয়েছে। মিমের দিকে তাকিয়ে দেখে মিম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করছে। তখন রাকিব গালে হাত দিয়ে জিজ্ঞেস করলো। আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? খাওয়ার কথাই তো বললাম, হুদাই মারলেন কেন? এটার জন্য মারিনি। তাহলে কেন মারলেন? আমার আব্বুকে তুই বলেছিস তাই না? কি বলেছি? আমি তোর হাতে ফসকে ফেলেছি। হুদাই আমি কেন বলতে যাব? তুই না বললে জানলো কেমনে? আমাকে বোকা পেয়েছিস? তোর জন্য আব্বু আমাকে আজ ধমক দিয়েছে, কত বকা দিয়েছে। এরপর থেকে যদি আব্বুকে একটা কথা বলেছিস, তাহলে তোর সাথে আমি কি করব তুই নিজেও টের পাবি না। আমি বলিনি। আবার মুখে মুখে কথা বলছিস। এগুলো শুনে রাকিব মাথা নিচু করে আছে। তখন মিম আবার বলল। এখন এখানে মাথা নিচু করে না থেকে তাড়াতাড়ি গিয়ে কিছু রান্না কর, আমার অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, একটা কথা বলবো। কি বলবি তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হ। আপনি আমার সাথে এরকম আচরণ কেন করছেন? সেদিন রেস্টুরেন্টে থাপ্পড় মারছিলাম সেজন্য? ধরে নে তাই, আমাকে থাপ্পড় মারার ফল তুই হারে হারে টের পাবি। আর অফিসে জয়েন করলেন কেন? সেটাও বুঝতে পারবি। রাকিব আর কোনো কথা না বলে চলে যেতে লাগলো। মিম আবার পেছন থেকে ডেকে বলল। ওই শোন তো, জি বলেন। এখানে যা হচ্ছে তা যদি আমার আব্বু কোনোভাবে জানতে পারে, তাহলে তোর চাকরি খেয়ে দিব। না প্লিজ, এমন করবেন না, কখনোই জানতে পারবে না। গুড, এখন যা। বলেই রাকিব কিচেন রুমে চলে গেল। তারপর রান্নার জোগাড় করে রাতে রান্না সেরে ফেলল। টেবিলে সার্ভ করে মিমকে ডেকে রাকিব ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মিমের খাওয়া প্রায় শেষ। তারপর প্লেট ওইভাবেই রেখে উঠে চলে গেল। মিম উঠে যাওয়ার পর রাকিবও ডিনার করে নিল। খাওয়া শেষে রাকিব ভাবলো সকালে উঠে তাকেই তো বাসনগুলো মাজতে হবে, তাই এখনই এগুলো মেজে রেখে দিই। তাই আর দেরি না করে একটু বাসনগুলো নিয়ে কিচেন রুমে চলে গেল। তারপর সেগুলো পরিষ্কার করে রুমে চলে গেল। এসে দেখে মিম ফোনে কার সাথে জানি হেসে হেসে কথা বলছে। রাকিবকে দেখে বলল। আমার রুমে কি? কিছু না, বালিশ নিতে এসেছি, সরি ফর ডিস্টার্বিং। প্লিজ গো। এই কথা শুনে রাকিব বালিশ নিয়ে সোফায় চলে আসলো। আর মনে মনে ভাবছে রাকিবেরও সময় আসবে। তারপর সোফায় বালিশ রেখে ফোন চাপতে লাগলো। মনটা অনেক খারাপ রাকিবের, তাই ভাবলো একটু রাফিকে ফোন দিই। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে ফোন দিল রাফিকে। ফোন রিং হতেই রিসিভ করলো রাফি। তারপর বলল। হ্যাঁ দোস্ত বল, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। বিয়ে করে তো বড়লোক হয়ে গেছিস, বন্ধুকে ভুলেই গেছিস। সেরকম কোনো ব্যাপার না দোস্ত, আমি খুব একটা ভালো নেই। কেন, কি হয়েছে একটু খুলে বল। তারপর রাকিবের জীবনে ঘটে যাওয়া এই কয়েকদিনের ঘটনা সব রাফিকে খুলে বলল রাকিব। সব শুনে রাফি বলল। দোস্ত, কেন তুই এই বিয়েটা করতে গেলি? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। এখন কি করবি? বিয়েটা তো হয়েই গেছে, মিমকে সবকিছু বুঝিয়ে বল। ও আমাকে পছন্দ করে না রে, ও অনেক অহংকারী মেয়ে, বাবার টাকার অহংকার দেখায়। আমি এখানে একমাত্র বসের কথাই পড়ে আছি। আরো কিছুক্ষণ রাফির সাথে কথা বলে ঘুমিয়ে পড়লো রাকিব। খুব সকালে ঘুম থেকে নাস্তা তৈরি করে গোসল করতে গেল রাকিব। এসে দেখে মিম নাস্তা করে অফিস চলে গেছে, তাই রাকিব কিছু খেয়ে অফিস চলে আসলো। কিন্তু সবকিছু ম্যানেজ করে অফিসে আসতে একটু দেরি হয়ে গেল। অফিসে ডেস্কে বসতেই পিয়ন এসে বলে গেল ম্যাম ভেতরে ডাকছে। তাই তাড়াতাড়ি করে ম্যাডামের রুমে নক করলো রাকিব। আসবো? বলো কেন ডাকছো? এই কথা বলা মাত্রই মিম রাকিবের গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে রাকিব গাল ধরে আছে। তারপর গালে হাত দিয়ে বলল। এখন মারার কারণ কি? প্রথম থাপ্পড়টা আমাকে তুমি করে বলার জন্য। তোকে আমাকে তুমি করে বলার পারমিশন কে দিয়েছে? আর দ্বিতীয় থাপ্পড়টা হলো অফিসে দেরি করে আসার জন্য। ভাবি যেন এমন ভুল না হয় তার জন্য। এটা আমার অফিস, তোর বাবার অফিস না যে যখন ইচ্ছা তখন আসবি।
যখন ইচ্ছে চলে যাবি, মাইন্ড ইট। সরি ম্যাম। তুই এখন যেতে পারিস। বলেই রাকিব মিমের রুম থেকে বের হয়ে আসলো। ডেস্কে বসে কিছুক্ষণ মন খারাপ করে থেকে ভাবলো জীবনে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে সে মিমকে বিয়ে করে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। মিম ইদানিং খুব রাত করে বাসায় ফেরে, কোথায় যায় জানে না, কিছু বললে চাকরির ভয় দেখায়, আবার রাতে ফোনে অনেক জোরে হেসে হেসে কথা বলে। একদিন অনেক রাত হয়ে যায় কিন্তু মিম বাসায় ফেরে না। রাকিবের অনেক চিন্তা হয় মিমের জন্য। যতই সে খারাপ ব্যবহার করুক, দিন শেষে মিমি রাকিবের স্ত্রী। যদি মিমের কিছু হয়ে যায় বসের কাছে মুখ দেখাতে পারবে না। তাই আর বেশি চিন্তা না করে গাড়ি নিয়ে মিমের খোঁজে বেরিয়ে পড়লো রাকিব। কিন্তু কোথায় খুঁজবে রাকিব, এটা ভাবতে ভাবতে হঠাৎ ফোনে মিসড কল আসলো। ফোনটা পকেট থেকে তাড়াতাড়ি বের করে দেখে মিমেরই মিসড কল। রাকিব ভাবলো মিম তো ওকে কখনো ফোন করে না, কিন্তু আজ হঠাৎ মিসড কল দিল কেন? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তাই তাড়াতাড়ি করে মিমের নাম্বার দিয়ে মিমের লোকেশন ট্রেস করে রাকিব। তারপর লোকেশন অনুযায়ী কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যায় রাকিব। গিয়ে দেখে একটা শুনশান জায়গা, কিন্তু এই জায়গায় মিমের ফোনের লোকেশন দেখায় কেন? নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। রাকিব আশেপাশে ভালো করে লক্ষ্য করলো, কিন্তু কিছুই দেখতে পেল না। তাই চলে আসতে লাগলো। আসতেই হঠাৎ একটা মেয়ের আওয়াজ ভেসে আসলো রাকিবের কানে। হঠাৎ থেমে যায় রাকিব। আশেপাশে আবার ভালো করে লক্ষ্য করে দেখে দুইটা ছেলে একটা মেয়ের সাথে জবরদস্তি করছে। জায়গাটা অনেক নিরিবিলি, সেটার সুযোগই ছেলে দুইটা নিয়েছে। এতক্ষণ মেয়েটাকে দেখা হয়নি রাকিবের। রাকিব মেয়েটার দিকে তাকালো, দেখে তো সে অনেক শকড। এ তো মিম। ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ বিধ্বস্ত, মুখে টেপ দেওয়া। দুইটা ছেলের শক্তির কাছে পরাজিত হয়ে ওর এমন অবস্থা হয়েছে। মিমের সাথে ওর এমনি কথা কাটাকাটি থাকতে পারে, কিন্তু এখন মিম ওর স্ত্রী। ছেলে দুইটা রাকিবের চেয়ে বড় হবে। এদের দুজনকে পরাজিত করতে হলে বুদ্ধি করে পরাজিত করতে হবে। ওই কে তুই? আমাদের সাথে চাইলে তুইও জয়েন করতে পারিস। আমি ওর স্বামী। তোরা ভাবলি কিভাবে আমি থাকতে তোরা ওর গায়ে হাত দিবি? রাকিব কোনো কথা না বলে কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটার তলপেটে লাথি মারল। আচমকা লাথি খেয়ে ছেলেটা একটু দূরে পড়ে গেল। এটা দেখে আরেকটা ছেলে ওকে মারতে এলো। আগে থেকেই মারামারি করতে ভালো লাগতো রাকিবের, তাই ছেলেটাকে আচ্ছা মতো ধোলাই দিল। অবশ্য নিজেও কয়েকটা ঘুষি খেয়েছে। দুইটা ছেলে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওদের কাছে গিয়ে বলল, মেয়েদের সম্মান কর, তাহলে সম্মান পাবি। বলেই রাকিব মিমের মুখের টিপ খুলে দিল। ওর হাতও বাঁধা আছে, হাতের বাঁধনও খুলে দিল। তারপর আচমকাই মিম রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এটা দেখে রাকিব বলল, আরে কি করছেন, ছাড়ুন। তারপর মিম রাকিবকে ছেড়ে দেয় আর বলে, থ্যাংক ইউ সো মাচ রাকিব। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। থাক, ধন্যবাদ দিতে হবে না, এখন বাসায় চলুন। মিম হাঁটছে না, মাথা নিচু করে দুই হাত বুকের সাথে ধরে আছে। রাকিব বুঝলো কি সমস্যা হয়েছে, তাই রাকিবের গা থেকে তার শার্টটা খুলে মিমের দিকে হাত বাড়িয়ে দিল আর বলল, নিন, এটা পরে নিন। তারপর মিম কোনো কথা না বলে চুপচাপ রাকিবের দেওয়া শার্টটা পরে নিল। তারপর রাকিব বলল, এবার তো চলুন। এখন মিম আর রাকিব একসাথে হাঁটছে, দুজনেই নীরব। কিছুক্ষণ পর তারা গাড়ির কাছে চলে আসলো। মিম পেছনে বসে আছে আর রাকিব ড্রাইভিং করছে। রাকিব বারবার লুকিং গ্লাস দিয়ে মিমের দিকে তাকাচ্ছে। দেখলো মিম লুকিয়ে লুকিয়ে কান্না করছে। রাকিব মনে মনে ভাবলো এখনো কান্নার কিছু হয়নি। আমাকে অনেক জ্বালাইছো, অনেক কাঁদিয়েছো, তোমাকে আরো কাঁদতে হবে। তোমাকে আমি বাঁচাইছি মানে এই না আমি তোমার প্রেমে পড়ে গেছি। স্বামী হিসেবে আমার দায়িত্ব, তাই বাঁচাইছি। রাকিব এগুলো ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে রাকিবই বলে উঠল, ম্যাম, একটা কথা বলি, রাগ কইরেন না। বলো। রাকিব মনে মনে ভাবছে। বাহ, এক ঝটকায় তুমি। মিম আবার বলল, কি হলো বলো, কি এত বিড়বিড় করছো? না মানে বলতে চাইলাম, ছেলেগুলো কে? আপনি কি তাদের চেনেন? হুম আপনি কি তাদেরকে চিনেন? কে ছেলেগুলো? আমার বন্ধু। মিমের কথায় রাকিব গাড়ি হার্ট ব্রেক করলো। গাড়ি হার্ট ব্রেক করা দেখে মিম রাকিবকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, গাড়ি থামালে কেন? আপনার কথায় আমি পুরো শকড। এগুলো আপনার বন্ধু? আর একটা বয়ফ্রেন্ড ছিল। তাহলে আপনার সাথে এমন করলো কেন?
ও আমাকে সত্যিকারের ভালোবাসেনি। ও আমার টাকা আর আমার শরীরকে ভালোবেসেছে। আর আরও মেয়ের সাথে ওর সম্পর্ক আছে। তাই ওগুলো শুনে আমি যখন ব্রেকআপ করি তখন সে আর তার বন্ধু মিলে আমাকে এখানে জোর করে নিয়ে এসে এইটুকু বলে মিম আবার কান্না করতে লাগলো। রাকিব মিমকে অনেক সান্ত্বনা দিল, তারপর বলল, তুমি ওখানে পৌঁছালে কিভাবে? কেন? আপনি তো আমার ফোনে মিসড কল দিয়েছিলেন। না, আমি তো কাউকে মিসড কল দেইনি। ফোন বের করে দেখেন। তারপর মিম ফোন বের করে চেক করলো। হ্যাঁ, সত্যি তো রাকিবের ফোনে মিসড কল গেছে। তারপর মিম বলল, হয়তো ভুলে চাপ লেগে পড়ে গেছে, কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। হুম। তারপর দুজনেই চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণ পর বাসায় পৌঁছতেই মিম তাড়াতাড়ি করে ভেতরে চলে গেল। রাকিবও গাড়ি পার্ক করে বাসার ভেতর চলে গেল। রুমে গিয়ে মিমকে বলল, ম্যাম, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য ডিনারের ব্যবস্থা করছি। আমি কিছু খাবো না, তুমি খেয়ে নিও। কেন খাবেন না? আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নিও। ঠিক আছে, আপনার ইচ্ছা। বলেই রাকিব রুম থেকে বেরিয়ে আসলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12:26 বাজে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো রাকিব। রাতে রাকিবও কিছু খেলো না। বালিশ নিতে গিয়ে দেখে মেম গুটি সুটি মেরে ঘুমিয়ে গেছে। হয়তো ওকে ঠান্ডা লাগছে, তাই গায়ে একটা কম্বল জড়িয়ে দিল। দিয়ে বালিশ নিয়ে সোফায় চলে আসলো রাকিব। শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে গেছে জানে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে মিমের জন্য নাস্তা তৈরি করে টেবিলে রেখে দিল রাকিব। তারপর গোসল করে এসে মিমের রুমে একবার ওকে দিয়ে দেখলো, কিন্তু মিম এখনো ওঠেনি। রাকিব কিছু না বলে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আধা ঘন্টা পরে অফিস পৌঁছলো। আজকে অফিসে একটা নতুন মেয়ে জয়েন করেছে। রাকিবের ডেস্কের পাশেই তার ডেস্ক। তো মেয়েটি পরিচিত হওয়ার জন্য হাত বাড়িয়ে দিল আর বলল, আসসালামু আলাইকুম, আমি রীতা। ওয়ালাইকুম আসসালাম, আমি রাকিব। আমি আজকেই জয়েন করেছি, তাই আপনার সাপোর্ট কামনা করছি। জি অবশ্যই। তারপর মেয়েটির সাথে রাকিবের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতক্ষণেও মিম অফিসে আসেনি। দুপুরের খাবারের সময় রীতা বলল, রাকিব, বলেন। চলেন লাঞ্চটা করে আসি, সময় তো হয়েই গেছে। আচ্ছা ঠিক আছে, চলেন। বলেই রাকিব আর রীতা একসাথে বাহিরের ক্যান্টিনে লাঞ্চ করতে চায়। খাওয়ার সময় রীতা আরো অনেক কথা বলল। রীতার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু চাকরি করতে চায়, তাই অফিসে জয়েন করেছে। রীতা আরো বলল, রাকিব, আমরা তো সমবয়সী আর কলিগও, তাই আমরা কি তুমি করে বলতে পারি না? আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, আমার বিয়েতে তোমাকে দাওয়াত দিব, তুমি কিন্তু অবশ্যই আসবে। ইনশাল্লাহ আসার চেষ্টা করব। ওকে, এখন খাও। তারপর খাওয়া শেষ করে আবার অফিসে চলে আসলো। সারাদিন কাজ শেষে এখন বাসায় ফেরার পালা। আজকে মিম আসেনি, রাকিবের জন্য ভালোই হয়েছে। আজকে অন্তত ওর অত্যাচারের হাত থেকে তো বাঁচলো। আজকে অফিসে অনেক সুন্দর দিন কাটলো। বাসায় ফেরার সময় রীতা বলল, রাকিব, তোমার নাম্বার পাওয়া যাবে? কেন? আরে আমরা কলিগ না, কখনো কি দরকার লাগতে পারে। আচ্ছা নাও, 01927। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার বাসা কোথায়? ঠিকানা? ও, আমার ওর থেকে একটু দূরে, চলো একসাথেই যাই। না মানে? কোনো মানে নেই, চলো তো। বলেই রীতা একটা রিক্সা ডাকলো। তারপর দুইজন রিক্সা করে যেতে লাগলো। কিছুক্ষণ পর রাকিবের বাসার কাছে আসতেই রাকিব বলল, মামা রিক্সা থামান। কি হয়েছে, নামলে কেন? আমার বাসায় এসে পড়ছি। ও আচ্ছা, যাও তাহলে, আবার কাল দেখা হবে। আচ্ছা সাবধানে যেও। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মামা চলেন। বলেই রীতা রিক্সা নিয়ে চলে গেল আর রাকিবও বাসার মধ্যে প্রবেশ করলো। ভেতরে গিয়ে রাকিব অনেকটা অবাক হলো, কারণ টেবিলের উপর তাকিয়ে দেখে সকালের নাস্তা ওরকমই আছে। তার মানে সারাদিন মিম ওঠেওনি আর খাইওনি। তাড়াতাড়ি করে মিমের রুমে হাঁটা দিল রাকিব। রুমে গিয়ে দেখে মিম শুয়ে আছে। ব্যাগ রেখে রাকিব ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মিমকে ডাক দিল। ম্যাম শুনছেন? মিম রাকিবের কথায় চমকে ওঠে, চোখের পানি তাড়াতাড়ি করে মুছে ফেলল। তারপর রাকিবের দিকে তাকালো আর বলল, ও তুমি আসছো? ম্যাম আপনি কাঁদছেন কেন? ও কিছু না, বাদ দাও। রাকিব ঠিকই বুঝতে পারছে কেন মিম কান্না করছে। কাল রাতের ঘটনা মনে করে কাঁদছে। আর নিজের বয়ফ্রেন্ড এমন করবে সেটা তো কখনোই কল্পনা করেনি। নিজের মানুষ বেইমানি করবে
পিঠে ছুরি মারবে, তার চেয়ে কষ্টের আর পৃথিবীতে কিছুই নেই। মিম হয়তো সত্যি ছেলেটাকে অনেক ভালোবাসতো, অনেক বিশ্বাস করত। তারপর রাকিব আবার বলল, আপনি তো সকাল থেকেই উঠেননি মনে হয়, আর সকালে নাস্তাটাও করেননি কেন? খেতে ইচ্ছে করেনি। এভাবে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, আর পরে আপনার আব্বু আমাকে বকাবকি করবে, আর আপনি তো সেটাই চান আমি বকা খাই। আচ্ছা ঠিক আছে, খাবো। হেই তো গুড, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্না করছি। আজকে আমিই রান্না করি। মিমের কথা শুনে রাকিব বিষম খেলা আর ভাবলো সূর্য আজকে কোন দিকে উঠল, এত পরিবর্তন কেমনে। তারপর মিম বলল, কি হলো, বিষম খেলে কেন? এমনি। আপনি রান্না পারেন? না, তবে চেষ্টা তো করতে পারি। থাক, আজ আর আপনাকে চেষ্টা করতে হবে না ম্যাম, আপনি আস্তে আস্তে শিখে নিয়েন। আপনি ফ্রেশ হয়ে নেন, আমি রান্না বসাচ্ছি। তারপর আর কোনো কথা না বলে মিম উঠে ওয়াশরুমে চলে গেল আর রাকিব কিচেন রুমে। একটু পর মিম ফ্রেশ হয়ে এসে কিচেন রুমে চলে গেল। রাকিব তাকে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার আপনি এখানে? আমি একটু হেল্প করি। কি হেল্প করবেন? আমি সবজি কেটে দিই। পারবেন তো? পারবো। ঠিক আছে, চেষ্টা করতে পারেন ম্যাম। এই, তুমি এই ম্যাম ম্যাম বলা বন্ধ করবে? আপনি তো বলতে বলেছেন। আগের কথা ভুলে যাও প্লিজ। আর সবকিছুর জন্য আমি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সমস্যা নেই ম্যাম, আমি কিছু মনে করিনি। আমি আপনার কর্মচারী আর আপনি আমার বস, তাই কর্মচারী ভুল করলে বস বকা দেয়া, এমনকি মারতেও পারে। সমস্যা নেই। বললাম তো সরি, এভাবে বলতেছো কেন? বললাম তো সমস্যা নেই ম্যাম। আবারও ম্যাম? তাহলে কি বলবো? নাম ধরে ডাকবে আর তুমি করে বলবা প্লিজ। ঠিক আছে। থ্যাংক ইউ। এখন একটু সরো, আমি সবজি কেটে দিই। পারবে না, আমি করে নিব, তুমি যাও। পারবো। বলেই মিম জেদ করে রাকিবের থেকে ছুরি নিয়ে সবজি কাটতে লাগলো। কিছুক্ষণ পর মিম হঠাৎ চিৎকার দিয়ে উঠল আর রাকিব সাথে সাথে মিমের দিকে তাকালো আর দেখলো মিম আঙুল কেটে ফেলেছে, অনেক রক্ত বের হচ্ছে। রাকিব তখনই তার কাছে গিয়ে তার কাটা আঙুলটা নিয়ে নিচের মুখে ঢুকিয়ে দিল। মুখের লালা আসলে কাটা জায়গায় অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। মিমের আঙ্গুল কাটার জন্য কেমন ছটফট করছে। তারপর রাকিব বলল, তোমায় বললাম তুমি পারবে না, জোর করে ছুরি হাতে নিলে। এখন হলো তো? কথা না শুনলে এমনই হবে। অনেক যন্ত্রণা আছে। হবেই তো। এখানে চুপচাপ বসো, আমি ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। বলেই মিমকে ওখানে রেখে রুমে চলে গেল ফার্স্ট এড বক্স আনতে। কিছুক্ষণ পর ফিরে এসে মিমের আঙুলে ব্যান্ডেজ করে দিল। তারপর বলল, তুমি চুপচাপ এখানে বসো, আমি রান্না করছি। আচ্ছা, তুমি রান্না শিখলে কি করে? আমি মেসে ছিলাম তো অনেক বছর ধরে, তখন শিখে নিয়েছি। তোমার আব্বু আম্মুকে আসতে বলো না, তাদের তো কখনো দেখিনি, আর তোমাকে তো কথা বলতেও দেখি না। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি একা। মানে? ছোটবেলা থেকেই আমি একা। বাবা মাকে ছোটবেলায় হারিয়েছি। তাদের আদর ভালোবাসা কেমন হয় তা কখনো জানি না। অন্যের বাবা মায়ের তাদের সন্তানদের প্রতি ভালোবাসা দেখলে তখন আমারও মন চায় অনেক ভালোবাসা পেতে। সরি। সরি কেন? তোমার বাবা মায়ের কথা মনে করিয়ে দিয়ে খামাখা কষ্ট দিলাম। সমস্যা নেই, আর বাবা মায়ের কথা মনে করিয়ে দিতে হয় না। তাদের কথা আমার সবসময় মনে পড়ে। তুমি নিজের ভিতর এত কষ্ট জমা করে রাখছো, কখনো তো তা জানতাম না। আচ্ছা বাদ দাও ওসব কথা। রাকিব আর মিমের এইগুলো কথার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। তারা দুজনেই ভাবছে এত রাতে আবার কে এলো। তারপর রাকিব মিমকে বলল, একটু গিয়ে দেখবা প্লিজ কে আসলো? আমি রান্না করছি তো তাই যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। বলেই মিম দরজা খুলতে গেল। দরজা খুলে মিম অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কারণ দরজার সামনে আর কেউ নয়, মিমের আব্বু দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই হাসি মুখে নিয়ে বলল, সারপ্রাইজ। মিম সাথে সাথে ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। মিমের কান্না দেখে ওর আব্বু বলল, এই পাগলি মেয়ে কান্না করছো কেন? আব্বু, তুমি অনেক খারাপ। আমাকে বিয়ে দিয়ে এরকম পর করে দিয়েছো। মেয়েকে দেখতে ইচ্ছে করে না, তাই না? আরে বোকামি বলে কি, দেখো দেখতে ইচ্ছে করলো বলি তো এত রাতও চলে আসলাম। ভেতরে আসো। জামাই কোথায়? আছে, আগে ভেতরে তো আসো। ঠিক আছে।
বলেই মিম আর মিমের আব্বু ভেতরে আসলো। মিম দরজাটা আটকে দিয়ে ড্রয়িং রুমে আসতেই রাকিব কিচেন রুম থেকে বলে উঠল, মিম কে আসছে? বাহিরে এসে দেখে যাও কে এসেছে। রাকিব খুন্তি হাতে নিয়ে বাইরে আসে। তারপর মিমের আব্বুকে দেখে রাকিবও অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর রাকিব তার শ্বশুরকে বলে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কেমন আছো জামাই বাবাজি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আব্বু। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের দেখে আরো ভালো হলাম। তা জামাই, তোমার হাতে খুন্তি কেন? আব্বু আমি রান্না করছিলাম। তুমি রান্না করছো কেন? মিম রান্না করে না? মিমের আব্বুর এক কথা শুনে মিম রাকিবের দিকে তাকালো, আর রাকিবও মিমের দিকে তাকালো। ওদের তাকাতাকির মাঝেই মিমের আব্বু আবার বলে উঠল, কি হলো, চুপ করে আছো কেন? মিম রান্না করে না? জি আব্বু, মিমি রান্না করে, কিন্তু আজকে ও রান্না করতে গিয়ে হাত কেটে ফেলছে, তাই আজকে আমি রান্না করছি। তবু রান্না করতে চাইলো, আমার জোরাজোরিতে করেনি। কি রে মা, একটু দেখে শুনে কাজ করবি না? সমস্যা নেই আব্বু, অল্প কাটছে। ওষুধ দিয়েছিস? রাকিব দিয়ে দিয়েছে আব্বু। মিম তুমি আব্বুকে নিয়ে ঘরে আড্ডা দাও, আমি রান্না সেরে আসছি। আচ্ছা ঠিক আছে। বলেই রাকিব আবার কিচেন রুমে চলে গেল। মিম আর মিমের আব্বু রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাকিব রান্না শেষ করে টেবিলে সার্ভ করলো। তারপর রুমে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। মিম, আব্বুকে ফ্রেশ হয়ে নিতে বলো, টেবিলে খাবার রেডি। আর তুমিও ফ্রেশ হয়ে খেতে আসো। ঠিক আছে। বলেই প্রথমে মিমের আব্বু ফ্রেশ হয়ে আসলো। তারপর মিম ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসলো। খাবারের টেবিলে বসে মিম হাত কাটার কারণে খেতে পারছে না, সেটা রাকিব বেশ ভালোই লক্ষ্য করেছে। তাই রাকিব মিমকে বলল, মিম দাঁড়াও, তোমাকে খেতে হবে না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। বলেই রাকিব মিমের পাশের চেয়ারে গিয়ে দাঁড়ালো। তারপর মিমকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছে রাকিব। এটা দেখে মিমের আব্বুর চোখ ছলো ছলো করে উঠল। সেটাও লক্ষ্য করলো রাকিব। তাই রাকিব মিমের আব্বুকে বলল, কি ব্যাপার আব্বু, আপনি কাঁদছেন কেন? এটা কষ্টের কান্না নয়, আজ এটা খুশি কান্না। না আব্বু, আপনি তবুও এভাবে কাঁদবেন না, তাহলে মিম কষ্ট পাবে। তখন মিমের উদ্দেশ্যে মিমের আব্বু বলে উঠল, বলেছিলাম না মিম মামুনি, রাকিব খুব ভালো ছেলে, ও তোকে অনেক সুখী রাখবে। বাবারা মেয়ের জন্য কখনো বড় সিদ্ধান্ত নেয় না, আবার বুঝতে পারলে তো? আব্বু, তুমি ঠিকই বলেছো, রাকিব অনেক ভালো ছেলে। হইছে, আর পাম দিতে হবে না সবাইকে। আর আব্বু আপনিও এখন সবাই চুপচাপ খান তো। বলেই আব্বু খেতে শুরু করলো। আর মিমকে রাকিব খাওয়াচ্ছে। খাওয়ার মাঝখানে রাকিব বলে উঠল, আব্বু আপনি আসবেন আগে বলবেন না? ভালো মন্দ কিছু রান্না করতাম, এখন কি শাক পাতা খাওয়াচ্ছি, নিজেরই লজ্জা লাগছে। খাওয়াটাই বড় কিছু না জামাই, তোমাদের মুখ দেখে যাচ্ছে আর তোমরা অনেক সুখে আছো, এটা দেখে আমার মন প্রাণ সব ভরে গেছে। তারপর মিম আর মিমের আব্বু খাওয়া শেষ হলে রাকিব নিচেও খেয়ে নিল। খাওয়া শেষে মিমের আব্বু বলল, তাহলে আজ আসি জামাই বাবাজি। আসি মানে কি আব্বু? আজ আপনার কোথাও যাওয়া নেই, মেয়ের বাসায় প্রথম আসছেন, আজকে রাত আপনাকে থাকতেই হবে। কি মিম, আব্বুকে কিছু বলো। আব্বু, রাকিব ঠিক কথাই বলেছে, আজকে তোমাকে এখানে থাকতেই হবে। না মামনি, তোদের দেখে গেলাম এটাই অনেক। আমি কোনো কথা শুনতে চাই না, তোমাকে আজকে থাকতেই হবে। মিমের আব্বু প্রথমে রাজি না হলেও রাকিব আর মিমের জোরাজুরিতে থাকতে রাজি হলো। আজকে মিমের আব্বু বাসায় থাকায় আর ড্রয়িং রুমে থাকতে পারলো না রাকিব। থাকলেই বুঝে যাবে তারা একসাথে থাকে না। তাই মিমকে রাকিব বলল, মিম তুমি বিছানায় শুয়ে পড়ো, আর তুমি? আমি ফ্লোরে ম্যানেজ করে নিতেছি। আজকে ড্রয়িং রুমে যেতে পারলাম না, তাহলে তোমার আব্বু বুঝে যেত। তুমি আমার সাথে খাটেই ঘুমাও না প্লিজ। না সমস্যা নেই, আমি ফ্লোরেই ঠিক আছি, তুমি ঘুমিয়ে পড়ো। মিম অনেক জোর করলেও রাকিব তার কথা শুনলো না। ফ্লোরে শুয়ে থেকে রাকিব মিমকে বলল, মিম, বলো। কালকে আব্বুর সাথে তুমিও যাও। কেন? গিয়ে বেরিয়ে এসো, তোমার অনেক ভালো লাগবে। আর তুমি? আমি তো আছি এখানে। না, আমি যাব না। যাও প্লিজ, আমি জানি তোমার এখানে ভালো লাগছে না, গেলে ভালো লাগবে। প্রথমে মিম যেতে রাজি না হলেও পরে রাকিবের জোরাজুরিতেই যেতে রাজি হলো। মিম এইখানে থাকলে হয়তো বয়ফ্রেন্ডের চিন্তা করবে,
আর ওখানে থাকলে আব্বু আম্মুকে পেয়ে একটু হলেও খুশি থাকবে। কিছুক্ষণ পর মিম রাকিব দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালে রাকিব ঘুম থেকে উঠে দেখে তার শরীরে কম্বল দেয়া। রাতে তো কম্বল নিয়েছিল না, তাহলে মিম কি গায়ে দিয়ে দিয়েছে? বিছানায় তাকিয়ে দেখে মিম নেই। আজ রাকিবের আগেই মিম উঠে গেছে। বাহ! তারপর রাকিব উঠে ফ্রেশ হয়ে বাইরে গেল। গিয়ে দেখে মিম কিচেন রুমে রান্না করছে। দেখে তো রাকিব 420 ভোল্টের শক খেল। আজ মিম রান্না করছে। রাকিবকে দেখে মিম বলল, ও তুমি উঠে পড়েছো? হুম, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি কিছুক্ষণের মধ্যেই নাস্তা দিতেছি। ফ্রেশ হইছি। তাহলে একটু আব্বুকে ডাক দাও প্লিজ। আচ্ছা। বলেই রাকিব মিমের আব্বুকে ডাকতে যায়। তারপর সবাই মিলে নাস্তা করার জন্য টেবিলে বসল। রাকিব হঠাৎ বলে উঠল, আব্বু, বলো জামাই বাবাজি। মিমকেও আপনার সাথে কয়েকটা দিনের জন্য নিয়ে যান, ঘুরে আসলে ওরও ভালো লাগবে। এই কথা আমিও ভাবছি বাবা, তুমি আমার মনে কথা বললে, কিন্তু মিম একা না, তুমিও আমাদের সাথে যাবে। না আব্বু, আমি মিমকে নিয়ে আসার দিন যাব। আর তাছাড়া অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। মিম আর মিমের আব্বু অনেক জোরাজুরি করলো, কিন্তু রাকিব যেতে রাজি হলো না। খাওয়া শেষে রাকিব অফিসের জন্য রেডি হচ্ছে। তখন মিম এসে বলল, তুমি আমার উপর রেগে আছো তাই না? না, রেগে থাকবো কেন? তাহলে আমাদের সাথে যাচ্ছ না কেন? বললাম তো অফিসের অনেক ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে। আমি গেলে তো তুমি অনেক খুশি থাকবে তাই না? আমার আর অত্যাচার সহ্য করতে হবে না। মিমের কথা শুনে রাকিব চুপ করে আছে। কিছুক্ষণ পর রাকিব রেডি হয়ে মিমকে বলল, সাবধানে যেও। তুমি যেদিন আসবে আমাকে ফোন দিও, আমি গিয়ে নিয়ে আসবো। আমি অফিসে গেলাম। তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। শোনো, একটা কথা বলার ছিল। তাড়াতাড়ি বলো। আমি তোমাকে মিমের পুরো কথা শেষ না হতেই মিমের আব্বু রুমে আসলো। তাই আর মিমের কথা শোনা হলো না। মিমের আব্বু রুমে এসে বলল, মামুনি রেডি হয়েছ? হ্যাঁ আব্বু। তারপর রাকিব সবার থেকে বিদায় নিয়ে অফিসে চলে গেল। অফিসে গিয়ে দেখে রিতা আগেই এসে বসে আছে। রাকিবকে দেখে রিতা বলে উঠল, আজকে আসতে একটু দেরি হলো যে? বাসায় মেহমান আসছে তাই। কে আসছে? আমার শ্বশুর মশাই। আচ্ছা, ভাবিকে তো দেখালে না। পরে দেখো, সারপ্রাইজটা থাক। ওকে। তারপর রাকিব আর রিতা দুইজনেই কাজে মনোযোগ দিল। কাজ শেষে আবার দুইজন একসাথে বাসায় ফিরে। রিতার সাথে রাকিবের অনেক ভালো বন্ধুত্ব। মাঝে মাঝে মিম ফোন করতো আর রাকিবও শুধু কথা বলতো। এরকম ভাবেই কয়েকদিন কেটে গেল। কয়েকদিন পর হঠাৎ রাফি ফোন দিয়েছে। ফোন রিসিভ করতেই উপাস থেকে রাফি বলে উঠল, দোস্ত কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। তোর খবর কি? এই তো রে ভালো। শোন, তোকে যে কারণে ফোন দিয়া। বল। দোস্ত, আমার বিয়ে হয়ে গেছে। কি বলিস দোস্ত? কংগ্রাচুলেশনস। কবে? থ্যাংক ইউ। তোকে কিন্তু আসতেই হবে, ভাবিকে সহ দাঁত রইল। আরে অবশ্যই আসবো। তোর বিয়ে আর আমি আসবো না? বিয়েটা কবে তাই বল। এই মাসেরই 25 তারিখ। দোস্ত, একটা সমস্যা হয়ে গেল। কি? আমার একটা অফিস কলিগেরও 25 তারিখ বিয়ে। আমি এত কিছু বুঝি না, তুই আসবি ব্যাস। না হলে রাফির নামের কেউ তোর জীবনে ছিল সেটা ভুলে যাবি। হয়েছে, এত সেন্টি খাওয়া লাগবে না, আমি আসবো। দোস্ত থ্যাংক ইউ। এখন রাখি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলেই ফোনটা রেখে দিল। সেদিনই অফিসে রিতা হঠাৎ রাকিবকে বলল, রাকিব শোনো না, বলো। বিয়ের জন্য আমার কিছু শপিং করতে হবে। আমি একা একা কি করে যাব? তুমি কি আমার সাথে যাবে প্লিজ? আচ্ছা ঠিক আছে, যাব। কখন যেতে হবে? অফিস শেষ করি। ঠিক আছে। তারপর রাকিব আর রিতা অফিস শেষ করে দুজন একসাথে শপিং করতে শপিং মলে চলে গেল। রিতা শপিং করছে আর রাকিব তার ব্যাগ ক্যারি করছে। কিন্তু এখানেও ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। এখানে এসে হঠাৎ মিমের সাথে দেখা হয়ে গেল। মিম রাকিবের দিকে চোখে লাল করে তাকিয়ে আছে। রিতা তো মিমকে চেনে অফিসের ম্যাম হিসেবে। তখন রিতা মিমকে বলল, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? এখানে মিম রিতার কথার কোনো উত্তর না দিয়ে রিতার গালে কষে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। রিতা গালে হাত দিয়ে ভ্যাবলা কান্তের মতো দাঁড়িয়ে রইল। আর রাকিব মিমের এই ভয়ঙ্কর রূপ দেখে রাকিব ভয়ে চুপসে গেল। তারপর রিতা মিমকে বলল, ম্যাম আমাকে মারলেন কেন? তোমার কত বড় সাহস? তোর কত বড় সাহস আমার অফিসে চাকরি করে আমার স্বামীকে নিয়ে ঘুরতে আসিস? কে আপনার স্বামী?
যার সাথে তুই শপিং করতে আসছিস? রাকিব, হ্যাঁ রাকিব। ওর সাথে ঘোরার সাহস কি করে হয় তোর? তোকে আমি খুন করব। বলেই মিম রিতার দিকে এগিয়ে যেতে লাগলো। তারপর রাকিব মিমের হাত ধরে বলল, মিম কি করছো? এটা শপিং মল, সবাই দেখছে। দেখুক, তুমি আমার হাত ছাড়ো। তুই এই জন্য আমাকে বাবার বাসায় পাঠিয়ে দিয়েছো, তাই না? যাতে তোমার এগুলো করতে সুবিধা হয়। আমি তোমাকে অনেক অত্যাচার করেছি, সেজন্য আমার থেকে মুক্তি পেতে চাও, তাই না? আর আমার থেকে মুক্তি নিয়ে তুমি এই ডাইনিটাকে বিয়ে করবে, তাই না? সব বুঝি আমি। মিম আমার কথা শোনো। তোমার কোনো কথা শুনতে চাই না। বলেই মিম কান্না করতে করতে চলে যায়। মিম রাকিবের কোনো কথাই আর শুনলো না। তখন রিতা রাকিবকে বলল, মিম ম্যাম তোমার বউ? হুম। আমার জন্য তোমাদের মধ্যে সম্পর্ক নষ্ট হলো। সমস্যা নেই, এখন রেগে আছে, রাগ ভাঙলে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। আর আমি মিমের পক্ষ থেকে সরি। কেন? না বুঝে তোমাকে থাপ্পড় মারলো। সমস্যা নেই, আমি ম্যামের জায়গায় থাকলে হয়তো আমিও এটাই করতাম। তুমি আমার হয়ে ম্যামকে সরি বলে দিও। আচ্ছা। তারপর শপিং করা শেষ হলে রাকিব রিতাকে বাসায় পাঠিয়ে দেয় আর রাকিব মিমের রাগ ভাঙাতেই শ্বশুর বাড়িতে চলে আসে। দরজায় কলিং বেল চাপতেই ভেতর থেকে শাশুড়ির দরজা খুলে দিল। তারপর রাকিব বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিতরে আসো বাবা। মিম কোথায় আম্মু? কোথায়? মিম তো এসেই ব্যাগ গুছিয়ে নিয়ে বাসায় চলে গেছে। চোখ মুখ লাল হয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আমাকে তো কিছুই বলল না সে। ও আচ্ছা। তো জামাই বাবাজি, তোমার সাথে কি ওর কিছু হয়েছে? না আম্মু, তেমন কিছু না। ও আচ্ছা, ভিতরে আসো। না আম্মু, সন্ধ্যা হয়ে আসছে, আমি বাসায় যাই, মিমও একা আছে, তাই চলে যাই। ঠিক আছে বাবা, সাবধানে যেও। আচ্ছা আম্মু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেই রাকিব মিমদের বাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর মনে হয় আজ অনেক বৃষ্টি হবে, আকাশে অনেক মেঘ করে আছে আর ভ্যাপসা গরমও। তাই তাড়াতাড়ি করে বাসায় ফিরল রাকিব। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। মিমের রুমে ওকে দিয়ে দেখে মিম রুমে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। তাই ওয়াশরুমের কাছে গিয়ে দেখে দরজা খোলা, তার মানে ওয়াশরুমেও নেই। কিন্তু ব্যাগ তো এখানেই আছে, তাহলে মিম কই? এবার রাকিবের একটু ভয় কাজ করলো। আস্তে আস্তে মিমকে ডাকতে লাগলো। মিম, এই মিম, কোথায় তুমি? রাকিব মিমের কোনো সারা শব্দ না পেয়ে মিমকে ফোন করলো, কিন্তু এই কি, ফোন তো রুমেই বেঁচে উঠলো। তাহলে মিম কোথায়? এদিকে দিনের আলো নিভে সন্ধ্যা নেমে আসলো। তারপর রাকিব ভাবলো মিম হয়তো ছাদে গেছে, তাই তাড়াতাড়ি করে রাকিব ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে মিম আনমনে দাঁড়িয়ে সন্ধ্যার আবহাওয়া উপভোগ করছে। রাকিব মিমকে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর মিমের কাছে গিয়ে রাকিব বলে উঠলো, মিম। মিমের কোনো সারা শব্দ নেই। তারপর রাকিব আবার বলে উঠল, এই মিম, আমার উপর রাগ করেছো? প্লিজ আমার দিকে তাকাও। বলেই রাকিব মিমকে তার দিকে ঘুরিয়ে নিল। কিন্তু এ কি, মিম তো কান্না করছে। মিমের কান্না দেখে রাকিব বলল, মিম তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না থামাও। আমি বললাম তো সরি, তুমি তো তখন আমার কথাই শুনলে না। আমি কোনো কথা শুনতে চাই না। প্লিজ একটাবার শোনো। কি বলবে তুমি শুনি? ওইটা আমার বন্ধু, আর ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাই বিয়ের জন্য শপিং করতে গেছিল। একা একা কিভাবে যাবে একটা মেয়ে, তাই বন্ধু হিসেবে আমাকে নিয়ে গেছিল। বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না। ঠিক আছে, পরে তুমি ওর থেকে শুইনো। আমার শোনার দরকার নেই। ঠিক আছে, শুইনো না। এখন তো রুমে চলো, আবহাওয়া বেশি ভালো না, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। বলতে বলতে অনেক জোরে বৃষ্টি শুরু হলো। তারপর রাকিব মিমকে বলল, মিম চলো রুমে, বৃষ্টিতে ভিজলে তোমার অসুখ হবে। হোক, তুমি তো এটাই চাও। কি বলছো এগুলো? চলো তো। না, আমি বৃষ্টিতে ভিজবো, আর আমার সাথে তুমিও ভিজবে। রাকিব শত বারণ করা সত্ত্বেও মিম শুনলো না। মিম তো ভিজলোই, সাথে রাকিবকেও ভিজতে হলো। ভিজার মাঝে হঠাৎ একটা বাজ পড়লো আর মিম সাথে সাথে ভয়ে রাকিবকে শক্ত করে জড়িয়ে ধরলো। মিম আর রাকিবের এটাই প্রথম স্পর্শ। তারপর কিছুক্ষণ এভাবেই জড়িয়ে ধরে দুজন ভিজল। জড়িয়ে ধরাতে রাকিব বুঝতে পারলো মিম কাঁপতেছে, মানে মিমের অনেক ঠান্ডা লাগছে। তাই রাকিব আবার মিমকে বলল, মিম আর ভেজা নয়, চলো রুমে যাবে। ঠিক আছে, আমাকে কোলে করে নিয়ে গেলে যাব। তারপর আর কোনো কথা না বলে রাকিব মিমকে ভিজা অবস্থায় কোলে তুলে রুমে নিয়ে আসলো। তারপর প্রথমে মিম ওয়াশরুমে গেল আর রাকিব আরেক ওয়াশরুমে গেল।
গোসল শেষে দুইজনেই বের হয়ে আসলো। মিম আজকে গোসল করে শাড়ি পরেছে, তখনও বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। রাকিব বালিশ নিয়ে বাইরে যেতে চাইলে মিম হাত ধরে ফেলে আর বলে, প্লিজ আজকে বাইরে যেও না, আজকে আমার সাথে ঘুমাও। কেন? কারণ আমি তোমার স্ত্রী আর তুমি আমার স্বামী হও, তাই। আর আমি তোমাকে অনেক ভালোবাসি, এবার হইছে। আর আমার অনেক ভয় লাগছে আজকে, প্লিজ আমাকে রেখে যেও না বাহিরে। তাহলে আমি ফ্লোরে ঘুমাচ্ছি। না, তুমি আজকে আমার সাথে খাটেই ঘুমাবে। প্রথমে রাকিব রাজি না হলেও মিমের জোরাজুরিতে উপরে থাকার জন্য রাজি হলো। মাঝরাতে হঠাৎ রাকিবের ঘুম ভেঙে গেল। রাকিব মিমের দিকে তাকিয়ে দেখলো আর মনে মনে বলল, মিম এরকম করছে কেন? মাথায় হাত রাখলো আর মনে মনে বলল, ও মাই গড, মিমের শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে, বৃষ্টিতে ভেজার কারণেই এমন হলো। তাই রাকিব তাড়াতাড়ি করে উঠে কিচেন রুম থেকে একটা বাটি করে পানি নিয়ে এসে জলপুট্টি দিতে লাগলো। মিমও জাগ্রত আছে, আরো মনে মনে ভাবছে কত অপমান করে, তারপরেও সবসময় আমার খেয়াল রাখে রাকিব, সবসময় আমার কাছে থাকার চেষ্টা করে। অনেকক্ষণ জলপুট্টি দেওয়ার পর মিমকে রাকিব জিজ্ঞেস করলো, কেমন লাগছে তোমার? এখন একটু ভালো। বললাম তোমায় বৃষ্টিতে ভিজো না, এবার হলো তো? আচ্ছা শুয়ে পড়ো। একটু আমার পাশে থাকো না। আমি তোমার পাশেই আছি, তুমি চোখ বন্ধ করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মিম চোখ বন্ধ করে শুয়ে আছে আর রাকিব মিমের মাথায় হাত বোলাচ্ছে। কম্বলের নিচে মিম শুয়ে আছে, তারপরেও ঠান্ডা লাগছে, এটা রাকিব ঠিকই বুঝতে পারছে। তাই কোনো উপায় না পেয়ে রাকিব মিমকে শক্ত করে জড়িয়ে ধরল। মিমও কিছু বলল না, বরং পাশ ফিরে রাকিবকে আরো শক্ত করে তার বুকে জড়িয়ে ধরল। তারপর মনে মনে রাকিব বলল, তোমাকে সারা জীবন এভাবেই আগলে রাখতে চাই, তবে সেটা যে আমার ভাগ্যে নেই। রুমের লাইট জ্বলছে, মিম রাকিবের বুকে আছে, তারপরেও কাঁপছে। রাকিব মিমের মুখের দিকে তাকিয়ে আছে, জ্বরের কারণে মুখটা একটু শুকিয়ে গেছে, হালকা গোলাপি আর গোলাপের মাঝামাঝি ঠোঁটের রং, জোড়াভ্রু, সাদা ধবধবে চেহারা, এখন কত সুন্দর লাগছে। রাকিব ভাবছে মিমের শরীরটা কত নরম, একেবারে তোলা হয়ে আছে, শরীর থেকে মিষ্টি একটা ঘ্রাণ ভেসে আসছে। রাকিবের শরীরটাও হালকা গরম লাগছে। এত কাছে একটা মেয়ে আছে, এমনকি বুকে নিয়ে আছে, তাহলে যা হয় আর কি। রাকিবের অবস্থাও ক্রমশ টাইট হয়ে যাচ্ছে, মিমকে ছাড়তেও মন যাচ্ছে না। তার পায়ের সাথে পা ঘষছে রাকিব, মিমের নরম পিঠকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। গলায় ছোট্ট করে একটা চুমু দিল রাকিব। মিম রাকিবের প্রত্যেকটা স্পর্শে ক্ষেপে উঠছে। মিম হয়তো বুঝতে পেরেছে রাকিবের অবস্থাটা, তাই মিমও একটু ওপরে টানলো। এই প্রথম মিমকে এত কাছ থেকে দেখলো রাকিব। মিম এতটা সুন্দর, টানা টানা চোখ, সব থেকে আকর্ষণীয় হলো তার গোলাপের পাপড়ের মতো ঠোঁটের নিচের তিলটাকে ছোট্ট করে চুমু দিল রাকিব। সেখান থেকে ঠোঁটে এত মিষ্টি লাগছে। মিম রাকিবের চুল খামচি মেরে ধরে রয়েছে। রাকিবও মনে হচ্ছে সারা জীবন এইভাবেই থাকে। ডান হাত তার ফর্সা নাভিতে রাখলো রাকিব। মিম পুরোই কেঁপে উঠল। উত্তেজনার বশে রাকিব মিমের ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে। তখন মিম বলল, কামড় দিচ্ছ কেন? সরি। কাছে আসো। বলেই মিম এবার নিচ থেকে ঠোঁট জোড়া করলো। তারপর সবগুলো যা কাপলদের মধ্যে হয়। সকালে ঘুম থেকে উঠে অনেক অবাক হলো রাকিব, কারণ রাকিব দেখলো মিম তার বুকে মাথা রেখে বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। রাকিবের শরীরে কোনো সুতো নেই, মিমের শরীরেও নেই। হঠাৎ কাল রাতের কথা মনে পড়ে গেল রাকিবের। এখন রাকিবেরই অনেক লজ্জা লাগছে। কিছুক্ষণ পর রাকিব মিমের কপালে চুমু দিয়ে বলল, মিম, ভালো তোমার জ্বর এখন কেমন লাগছে। কেমন লাগছে তোমার? যাক আলহামদুলিল্লাহ, এখন উঠো, সকাল হয়ে গেছে তো। না, আমি আর একটু তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। ও অফিসে যেতে হবে না? উঠো প্লিজ। না, আজকে অফিসে যাওয়া লাগবে না, এটা তোমার বসের হুকুম। ওকে ম্যাম, যাবো না, এখন তো উঠেন, গোসল করতে হবে, তারপর নাস্তা রেডি করতে হবে। কিছুক্ষণ পর মিম রাকিবের বুক থেকে উঠল। রাকিব ওয়াশরুমে চলে যায়, গোসল সেরে বের হয়। তারপর মিমও গোসল সেরে নেয়। রাকিব বিছানায় বসে ফোন চালাচ্ছে আর মিম ড্রেসিং টেবিলে ভেজা চুল আঁচড়াচ্ছে। মিম আবার কালো শাড়ি পরেছে, চুল আঁচড়ানোর সময় কোমরটা বের হয়ে আছে। রাকিবের মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধির উদয় ঘটে। রাকিব পেছন থেকে গিয়ে মিমকে জড়িয়ে ধরে, তারপর মিমের ঘাড়ে থুতনি রেখে গলায় কিস করতে থাকে। তখন মিম বলল, এই দুষ্টু ছেলে, মাত্র গোসল করে আসলাম, দেখছো না
আবার গোসল করতে পারবো না, যাও তো। একটু আদর করি না প্লিজ। রাতে অনেক আদর করেছো, এখন আর হবে না, যাও। বলেই রাকিবকে খাটে ফেলে দেয়। তখন রাকিব মুখ বাংলার পাঁচের মতো করে থাকে। মিম সেটা বুঝতে পেরে আস্তে করে রাকিবের কানের কাছে এসে ফিস ফিস করে বলেই মিম রাকিবের গালে পপ্পি দিয়ে রুম থেকে দৌড় দিল। রাকিব তো এদিকে লজ্জায় লাল হয়ে যায়। রাকিব আর মিমের ভালোবাসায় কয়েকটা দিন কেটে গেল। সেদিনের ঘটনা মিমও বুঝতে পারছে আর ভুলও বুঝছে। আজকে রাফির বিয়ে, আবার একই সাথে রিচারও বিয়ে। মিম তুমি রিতার বিয়েতে যাও আর আমি রাফির বিয়েতে যাই। রাকিব রাফিকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিল ওর বিয়ে কোথায় হচ্ছে। আবার মিমো রিতাকে ফোন করে জিজ্ঞেস করে নিল ওর বিয়ে কোথায় হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওদের দুইজনের বিয়ে একই জায়গায় হচ্ছে। রাকিব ভাবলো যাই হোক, আমাদেরই ভালো হলো, একসাথে যেতে পারবো। মিম আর রাকিব বিয়ের দাওয়াতের জন্য বের হলো। রাকিব গাড়ি চালাচ্ছে আর মিম রাকিবের পাশে বসে আছে। কিছুক্ষণের মধ্যে বিয়ের হলে ওরা দুজনেই পৌঁছে গেল। গিয়ে তো দুজনেই অবাক, কারণ দেখে বিয়েটা রাফি আর রিতার মধ্যেই। ওরা অনেক অবাক হয়েছে, দুজনকে অনেক সুন্দর মানাইছে। মিম রিতার কাছে গিয়ে বলল, সেদিনের জন্য আমি অনেক দুঃখিত। সমস্যা নেই ম্যাম। তারপর রাফি আর রিতার বিয়েটা অনেক ভালো মতো হয়ে গেল। রাতে আবার গাড়ি চালিয়ে বাড়ি ফিরলো রাকিব আর মিম। ফ্রেশ হয়ে শুয়ে আছে রাকিব। হঠাৎ মিম এসে বলল, রাকিব, বলো। ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? হুম। আমাদের বিয়ের পরেও এই ব্যাপারটাও তো করা যায়। কোন ব্যাপার? আরে ওই ব্যাপারটা। আরে কোন ব্যাপার? আরে বোঝো না কেন, বাচ্চার ওই ব্যাপারটা। তুমি এখনো বাচ্চা, পরে ভেবেচিন্তে কিছু করা যাবে। ওই আমি মোটেও বাচ্চা না। বাচ্চাই তুমি। বাচ্চা তাই না, দেখাচ্ছি মজা। বলেই মিম আর রাকিব হারিয়ে গেল ভালোবাসার সাগরে। এভাবেই চলতে লাগলো রাকিব আর মিমের ছোট্ট সংসার। এখন ওদের একটু আলাদা সময় কাটাতে দিন।